হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আরিফ রহমান। ওয়েলকাম টু ওয়েলকাম। আজকে আমরা টেট সিলেবাসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষার মধ্যেই আমাদের টেট এক্সামের মধ্যে 1 থেকে 2 নম্বর এই চ্যাপ্টারটা থেকে আসে। আজকে আমরা আলোচনা করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। বৃদ্ধি এবং বিকাশ, তাদের মধ্যে ডিফারেন্সটা কী। এই ডিফারেন্সটা একদম ইজি ওয়েতে বোঝো। এটার মধ্যে গণ্ডগোল না করে একদম সাধারণ ভাষায় কী করে বোঝাতে পারে তোমাদের, সেটাই আমি একদম ক্লিয়ার করে, একদম সুন্দর টপিক ছোটো ছোটো করে আমি বোর্ডের মধ্যে লিখেছি, একদম সাধারণ বিষয় করে। এটা এই কনসেপ্টটা ক্লিয়ার করলে তোমরা যে কোনো কোশ্চেন আসো, আশা করি তোমাদের কোশ্চেনগুলি হাতছাড়া হবে না। দেখো তাহলে, গ্রোথ বৃদ্ধি। বৃদ্ধি হলো জৈবিক পরিবর্তন, বায়োলজিক্যাল চেঞ্জেস। অর্থাৎ এই আমরা বায়োলজিক্যাল চেঞ্জেস বলতে বুঝি আমাদের দেহের আকার পরিবর্তন হওয়া বা ছোট থেকে বড় হওয়াটা। এটা কি জৈবিক পরিবর্তন, বায়োলজিক্যাল চেঞ্জেস। আর ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টের মধ্যে ম্যাচুরেশন আছে, তারপর বৃদ্ধি আছে। এই সামগ্রিক যে পরিবর্তনটা, একটা শিশু সে ধীরে ধীরে বড় হচ্ছে, সঙ্গে তার মানসিকতা চেঞ্জ হচ্ছে, মানসিকভাবে সে ভালো করে মেচুর হচ্ছে, তারপর তার কথা বলার ধরন চেঞ্জ হচ্ছে, সে সমাজের মধ্যে অভিযুক্ত হচ্ছে, তারপর নতুন নতুন কিছু শিখছে। এই সবগুলি মিলে যখন একটা পরিপূর্ণ একটা মানুষের এই সবগুলি মিলে যখন একটা মানুষ পরিপূর্ণ হয়, তখন সেটা কি? তখন সেটা ডেভেলপমেন্ট। অর্থাৎ এর বিস্তৃতিটা বিশাল, এর পরিধিটা অনেক বিশাল। তো এটা কি সামগ্রিক পরিবর্তন। আর এই ডেভেলপমেন্টের মধ্যে কি আছে? গ্রোথ আছে। এই ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ আছে। আর গ্রোথটা কি? এটা কি পরিমাণগত, অর্থাৎ কোয়ান্টিটিভ চেঞ্জেস। আর ডেভেলপমেন্ট হলো কোয়ালিটি, তার গুণগত যে পরিবর্তনটা বা গুণগত যে পরিবর্তনটা, সেটা হলো কি বিকাশ। আর গ্রোথ বৃদ্ধিটা হলো একটা জীবন ব্যাপী প্রক্রিয়া নয়, অর্থাৎ এটা নির্দিষ্ট সীমাবদ্ধি তার একটা ব্যক্তির বৃদ্ধি ঘটে, তারপর আর বৃদ্ধি ঘটে না। তাহলে গ্রোথটা কি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। এ মাস্ট বি আন্ডারলাইন। এগুলি আন্ডারলাইন করে পড়বে, যাতে তোমাদের এই কনসেপ্টগুলি ভুল না হয় বা এগুলি যাতে বারবার মনে পড়ে। আর ডেভেলপমেন্ট কি? এটা জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। এটা জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে। এটা কি লাইফ লং প্রসেস, এগুলি মনে রাখবে। যেহেতু এটা একটা বৃদ্ধিটা নির্দিষ্ট একটা সময় গিয়ে থেমে যায়, তাহলে এটা কি? এটা একটা সরল প্রক্রিয়া হওয়ার কথা, তাই এটা কি সরল প্রক্রিয়া। আর ডেভেলপমেন্ট বিকাশ হলো কি? এটা জটিল প্রক্রিয়া, যেহেতু তার এটা জন্ম থেকে মৃত্যু অব্দি আছে, তো তার সময়ের যে পরিধিটা আছে সেটা অনেক বিশাল, যার কারণে সেটাকে এটা জটিল প্রক্রিয়া। বৃদ্ধিটা পর্যবেক্ষণযোগ্য, বৃদ্ধির পর্যবেক্ষণ করা যায়। একটা শিশু 1 বছরে তার হাইট কতটুকু ছিল, 3 বছরে তার হাইট কতটুকু আছে, সেটা কি মেজার করা যায়। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেহেতু বিকাশটা অভ্যন্তরীণ, এটা যেহেতু মেন্টালের সঙ্গে কিছুটা জড়িত, তারপরে ভিতরের যে সব কিছুর সঙ্গে এটা জড়িত, মানসিকভাবে থেকে ডেভেলপমেন্ট বিকাশ যেহেতু অভ্যন্তরীণ, বাহ্যিকভাবে পর্যবেক্ষণ সাপেক্ষ নয়। বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, আর বিকাশটা আমৃত্যু ঘটে, অর্থাৎ টু জন্ম থেকে মৃত্যু অবধি বিকাশ ঘটে। বৃদ্ধির পরিধি কম আর বিকাশের পরিধিটা বিশাল। তো আজকে আমরা একদম সোজা করে বইয়ের ভাষা থেকে দূরে সরে কিছুটা আমরা একটা চার্টের মাধ্যমে তাদের মধ্যে ডিফারেন্সটা একসঙ্গে রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের যাতে কনফিউশন তৈরি না হয়, যাতে তোমরা সহজ ভাষায় দুটা বিষয়ের মধ্যে তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, যাতে পরীক্ষার হলে ছোট ছোট কোশ্চেন দিয়ে তোমাদের যাতে বিভ্রান্ত তৈরি না হয়, যার কারণে এই পার্থক্যটা একসঙ্গে করে ডিফারেন্সটা তোমাদের একদম সিম্পল ভাষার মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো তোমরা পরবর্তী সময়। তাহলে আমরা পরবর্তী সময় আলোচনা করবো ডেভেলপমেন্ট নিয়ে। ডেভেলপমেন্ট বিকাশ, এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে
এই ডেভেলপমেন্টের পার্টটা বিশেষ গুরুত্বপূর্ণ। এর থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে, যে কোনো একটা দুটো কোশ্চেন আছে। ওয়েস্ট বেঙ্গল টেট থেকে শুরু করে ত্রিপুরা টেট, তারপর আমাদের সিটেট, সিটেটের মধ্যেও গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে একটা কোশ্চেন, এক দুটো কোশ্চেন প্রত্যেকবারই আসে। আর এই কনসেপ্টটা খুব সূক্ষ্মভাবে পড়তে হয়, কারণ প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যেহেতু সিটিপি রিলেটেড কোশ্চেন আসে, প্যাডাগজি আছে, তো এই প্রথম এই যে পার্টটা চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে চলো আমরা বাকি আলোচনা করি। আমরা ডেভেলপমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করার আগে এই বৃদ্ধি এবং বিকাশের মধ্যে আরেকটা ছোট একটা ডিফারেন্স তোমাদের ক্লিয়ার করে বোঝাবো, যাতে তোমাদের এই পুরো টপিকটা, এই পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। আর আমার আমার মনে হয় এই কনসেপ্টটা এর আগে কেউ দেয়নি সম্ভবত, তো আমি এই কনসেপ্টটা তোমাদের দিতে যাচ্ছি। ছোটো একটা ট্রিক্স, এই ট্রিক্সের মধ্যে তোমরা এটা বোঝার চেষ্টা করবে, যে মনে রাখার চেষ্টা করবে। দেখো, গ্রোথ আর কি ডেভেলপমেন্ট, যেটা বৃদ্ধি এটা বিকাশ। আমরা যদি গ্রোথকে শিশু ধরি, শিশু, বৃদ্ধিটা কি শিশু, আর ডেভেলপমেন্ট হলো বাবা, শিশু এবং বাবা। আমি আবার বলছি, গ্রোথ বৃদ্ধি, বৃদ্ধিটা কি শিশু, সেটা ছোট শিশু, আর ডেভেলপমেন্ট হলো বাবা, পিতা, ফাদার। এটা হলো কি চাইল্ড, আর এটা হলো গার্জিয়ান বা ফাদার, পিতা ধরতে পারি। এখন তোমরা বলো তো, একটা পরিবারের মধ্যে শিশুর দায়িত্ব কতটুক, পিতার দায়িত্ব কতটুক, বা তোমার শিশুর গুরুত্ব কতটুক, আর বাবার গুরুত্ব কতটুক? অবশ্যই বাবার গুরুত্বটা বেশি শিশু থেকে। শিশুর গুরুত্ব আছে কিন্তু বাবার থেকে কিছুটা কম। দায়িত্ব কার বেশি? বাবা। কার কার তুলনায়? শিশুর তুলনায় বাবার দায়িত্বটা বেশি। শিশুর বাবার থেকে অনেক কম দায়িত্ব। বাবা পুরো পরিবারটা পরিচালনা করে, বাবার মধ্যে সবাই আসে। বাবাকে তার মা তার মা বাবাকে দেখাশোনা করতে হয়, বাবাকে তার শিশুকে দেখাশোনা করতে হয়, বাবাকে তার স্ত্রীর দেখাশোনা করতে হয়, আর শিশুর অন্তত কাউকে দেখাশোনা করতে লাগে না, সে নিজে নিজেই বড় হয়। অর্থাৎ আমরা এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাকে শিশু এবং বাবা বা পিতা পুত্র এমন ভাবে ডিফারেন্স করবো, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যাতে পরীক্ষার হলে গিয়ে আমরা যে কনসেপ্টটা না ভুলি। এই ছোট ছোট ট্রিক ইউজ করে আমরা এই কনসেপ্টটাকে অবশ্যই আয়ত্ত করতে পারবো। তাহলে বোঝা গেল। আমার মনে হয় এর আগে এই পিতা এবং পুত্র দিয়ে এই ডেভেলপমেন্টের পার্ট বোঝানো হয়নি এখন অব্দি। আশা করি তোমরা এই ট্রিক্সটা মনে রাখলে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ডেভেলপমেন্টের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট নিয়ে। বিকাশটা হলো কি, এটা চিরন্তন প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। আর এটা ডিপেন্ডেন্সি থেকে অটোনমির দিকে যায়। অর্থাৎ একটা শিশু যখন তার 1-2 বছর বা 10 বছর বয়স বা 15 বছর বয়স অবধি থাকে, সে তখন তার সম্পূর্ণ পরিচালনা করে তার মা বাবা। যখন সে বড় হয়, যখন সে ম্যাচিউরড হয়, তখন সে নিজের কাজটা নিজে করতে পারে। যেমন প্রথম অবস্থায় যখন একটা শিশু প্রাইমারি স্কুলে পড়ে বা অঙ্গনওয়াড়িতে পড়ে, তখন তার মা বাবা বা গার্জিয়ান তাকে স্কুলে নিয়ে যায়। যখন সে বড় হয়, যখন সে ক্লাস 8-এ পড়ে বা 9-এ পড়ে, সে নিজে নিজেই স্কুলে যেতে পারে। তো এটা কি তার ডিপেন্ডেন্সি থেকে তার এটা কি অটোনমি দিয়ে যাওয়া, অর্থাৎ নির্ভরশীলতা থেকে স্বয়ং নির্ভরতার দিকে যাওয়া। এখন ডেভেলপমেন্ট কত ধরনের থাকতে পারে? ডেভেলপমেন্ট মূলত আমরা 6 ধরনের দেখতে পাই। একটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ। এটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশ। আরেকটা হলো ইমোশনাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ। আরেকটা হলো মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ। এগুলি হলো ডেভেলপমেন্টের 6টা স্তর। প্রথমটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট।
একটা শিশুর দৈহিক বিকাশটা, আর আরেকটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট, একটা শিশুর জ্ঞানমূলক বিকাশ, তারপর হলো ইমোশনাল, সে মানসিক যে তার বিকাশটা সেটা হলো ইমোশনাল ডেভেলপমেন্ট, তার যে নৈতিক যে বিকাশটা এটা হলো মোরাল ডেভেলপমেন্ট, আর যে ভাষার যে উন্নতি হয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজের সঙ্গে যে তার অভিযোজনটা হয় সেটা কি সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে আমরা বাকিটা আলোচনা করছি। বৃদ্ধি, বিকাশ ও পরিণাম। প্রথমত আমরা ডেভেলপমেন্ট পড়েছিলাম এতক্ষণ। ডেভেলপমেন্টটা কি? সামগ্রিক পরিবর্তন। আমি আর যেহেতু ডেভেলপমেন্টে আলোচনা করেছি, সামগ্রিক পরিবর্তন কি এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তার মধ্যে কি আসে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট আসে, তারপরে ইমোশনাল ডেভেলপমেন্ট আসে, তারপরে কি সোশ্যাল ডেভেলপমেন্ট আসে, তারপর আসে মোরাল ডেভেলপমেন্ট, তারপর আছে কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর কগনিটিভ ডেভেলপমেন্ট। এগুলি সবগুলি কি ডেভেলপমেন্টের অংশ, যার কারণে এটা কি এটা সামগ্রিক পরিবর্তন, এটা সামগ্রিক পরিবর্তন। আর গ্রোথ, বৃদ্ধি, এটাও একটা কি ফিজিক্যাল চেঞ্জ, দৈহিক যে পরিবর্তনটা যা দেখা যায় কাউন্ট করা যায়, অর্থাৎ যেমন হাইট, ওয়েট, উচ্চতা এবং ওজন দুটো তো কাউন্ট করা যায়। তো এটা কি গ্রোথ, বৃদ্ধি, অর্থাৎ এটা কি একটা ফিজিক্যাল চেঞ্জ। আর ম্যাচুরেশন, পরিণমনটা কি? আমরা পরিণমন জানতে হলে প্রথমত তার একটু ডেফিনেশনটা ছোট আকারে, সহজ আকারে আমরা পড়তে হবে। প্রথমে যে পরিবর্তনের জন্য ব্যক্তির কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না তাই হলো কি পরিণমন। তাহলে কি পরিণমন, অর্থাৎ যে পরিবর্তনের জন্য কোনো ব্যক্তির কোনো কিছু করতে হয় না, কোনো কিছু পড়তে হয় না, কোনো কিছু শিখতে হয় না, সে অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই সেটা আয়ত্ত করতে পারে, সেটা কি পরিণমন। আর আরেকটা কথা হলো পরিণমন হলো এই গ্রোথের মতন একটা কি বায়োলজিক্যাল চেঞ্জ, এটাও কি এটা বায়োলজিক্যাল চেঞ্জেস। দৈহিক পরিবর্তনের কারণে সম্ভবত ম্যাচুরেশন হয়ে থাকে। আর আমরা ম্যাচুরেশন নিয়ে পরবর্তী সময় পড়ব। ম্যাচুরেশনের কয়েকটা পার্ট আছে, যেমন ম্যাচুরেশন সার্বজনীন প্রক্রিয়া, ইউনিভার্সাল প্রসেস। মানুষ ছাড়াও প্রত্যেক প্রাণীর মধ্যে সেটা কি ম্যাচুরেশন লক্ষ্য করা যায়। চাহিদা নিরপেক্ষ, নিউট্রাল ইন নিডস। পরিণমন ব্যক্তি, পরিবার ও সমাজের চাহিদার উপর নির্ভর করে না। আর আরেকটা কথা, পরিণমনও গ্রোথের মতন, এটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়। এটা কি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। এটা মনে রাখতে হবে, এটা লাইফ লং প্রসেস নয়। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ম্যাচুরেশন এটা কি লাইফ লং প্রসেস না, তাহলে আমরা আনসার করবো কি এটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়। সেম গ্রোথ কি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। জীবনব্যাপী প্রক্রিয়া নয়। কিন্তু ডেভেলপমেন্ট জীবনব্যাপী প্রক্রিয়া, আমরা করেছিলাম আগে। ডেভেলপমেন্ট হলো কি লাইফ লং প্রসেস, জন্ম থেকে মৃত্যু অবধি ডেভেলপমেন্ট চলতে থাকে। লাইফ লং প্রসেস। বাংলার সঙ্গে ইংরেজি টার্মগুলিও সঙ্গে লিখবে, যাতে পরীক্ষা হলে অনেক সময় ইংরেজি টার্মও আসে। আমরা পড়েছি ডেভেলপমেন্ট, গ্রোথ এন্ড ম্যাচুরেশন, তিনটা কি। এখন আমরা ম্যাচুরেশন নিয়ে বাকি বিস্তারিতভাবে আলোচনা করব। ম্যাচুরেশন এটাকে একটা জৈবিক প্রক্রিয়া গ্রোথের মতন। তো আমরা ম্যাচুরেশন নিয়ে বাকি বিষয়টা আলোচনা করব, যেহেতু ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ আমরা ক্লিয়ার করেছি। আমরা আলোচনা করব পরিণমন নিয়ে। পরিণমনের বৈশিষ্ট্যগুলো দেখবো। প্রথমত পরিণমন কি এটা ইউনিভার্সাল প্রসেস, এটা কি সর্বজনীন প্রক্রিয়া, অর্থাৎ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সকল ধরনের প্রাণীর মধ্যে সেটা
সমানভাবে লক্ষ্য করা যায়, ঠিক আছে। নিউট্রাল ইন নিড অর্থাৎ এটা কি চাহিদা নিরপেক্ষ, পরিণমন ব্যক্তি পরিবার ও সমাজের চাহিদার উপর নির্ভর করে না। তারপর আর একটা কি নট এ লাইফ লং প্রসেস, পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটা আগে পড়েছিলাম আমরা। এটা একটা ইউনিভার্সাল প্রসেস, নিউট্রাল ইন নিড, ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্ট প্রসেস অর্থাৎ বিকাশ নির্ভর প্রক্রিয়া। তার মানেটা কি পরিণামটা কোনো কাজের দক্ষতাকে বোঝায় না, এটি এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে কর্ম সংক্রান্ত দক্ষতার বিকাশ ঘটে। তারপরে আছে কি নিউট্রাল ইন এক্সারসাইজ অর্থাৎ পরিণামনের জন্য কোনো অভিজ্ঞতা বা অনুশীলনের প্রয়োজন হয় না। জেনেটিক কন্ট্রোল, পরিণামটা কি জেনেটিক কন্ট্রোল অর্থাৎ বংশগতি নিয়ন্ত্রিত। আর এটা গুরুত্বপূর্ণ একটা লাইন, ইট ইজ হাইলি রিলেটেড টু হেরিডিটি, এটা পরিণামন প্রধানত নির্ভর করে বংশগতি বৈশিষ্ট্যের উপর। পরিণামন নির্ভর করে কিসের উপর? বংশগতির উপর। এটা তোমরা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। স্টার দিলাম। তাহলে চলো বৈশিষ্ট্যগুলি আরেকবার আলোচনা করা যাক। পরিণামটা হলো কি একটা ইউনিভার্সাল প্রসেস, নিউট্রাল ইন নিড, নট এ লাইফ লং প্রসেস, ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্ট প্রসেস, নিউট্রাল ইন এক্সারসাইজ, জেনেটিক কন্ট্রোল অ্যান্ড ইট ইজ হাইলি রিলেটেড টু হেরিডিটি। আজকে আমরা করেছি ডেভেলপমেন্ট, গ্রোথ, তারপর ম্যাচুরেশন। বাকি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বাকি বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে।